গাজাবাসী তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে, কিন্তু ফেরার পরে কি দেখছে? একটা ভয়াবহ দৃশ্য। তাদের আর বাড়ির চিহ্ন নেই, অনেক জায়গায় কোনো একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, বড় বড় গর্ত, আবার কোথাও কোথাও ধ্বংসস্তূপ ভেঙে চুরে পড়ে আছে। মানে একটা ভয়াল একটা অবস্থা। সেখানে বিদ্যুৎ নেই, পানি সরবরাহ নেই, সামনের রাস্তা পর্যন্ত ওই বড় বড় কংক্রিট পড়ে আছে, অর্থাৎ বাসায় ঢোকার মতন কোনো অবস্থা নেই। কি হবে সেখানকার অবস্থা তা নিয়ে আল জাজিরা একটা রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে গাজা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যাবে। এটা জাতিসংঘের বিশেষজ্ঞদের বক্তব্য কোট করে আল জাজিরা এই রিপোর্টটা করছে। বলছে যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর উত্তর গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। 2 বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বোমায় তাদের বাড়ি ঘর, আশেপাশের এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সেখানে অবিলম্বে তাঁবু এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্র সরবরাহের অনুমতি দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ। জাতিসংঘের আবাসন অধিকার বিষয়ক বিশেষ রিপোর্টিয়ার বালাকৃষ্ণ রাজাগোপাল বলেছেন, উত্তর গাজার যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে গেছেন সেখানে ফিরে ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছেন না। শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজাগোপাল বলেন, যুদ্ধের মানসিক প্রভাব এবং আঘাতের মাত্রা ভয়াবহ। উত্তর গাজায় ফিরে আসা লোকজনদের মধ্যে আমরা এখন সেটাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শুক্রবার ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। এরপর থেকেই উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন লাখ লাখ ফিলিস্তিনি। গাজার বাসিন্দারা যুদ্ধ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে 67,700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো গাজায় নেমে এসেছে মানবিক বিপর্যয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় 92% আবাসিক ভবন 92% আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন তাঁবু বা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। রাজাগোপাল বলেন, চলতি বছরের শুরুর দিকে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির সময় গাজায় তাঁবু এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্র পাঠানোর কথা ছিল, কিন্তু ইসরায়েলের কঠোর অবরোধের কারণে সেখানে কিছুই ঢুকতে পারেনি। এই বিশেষজ্ঞরা বলেন, এটাই আসল সমস্যা। ইসরায়েল যদি গাজার সব প্রবেশ পথের নিয়ন্ত্রণ না ছাড়ে তবে গাজায় অবিলম্বে সহায়তা দেওয়া সম্ভব নয়। এটি এখন জরুরি। গাজা জুড়ে বাড়িঘরের ধ্বংসের বিষয়টি বর্ণনা করতে গিয়ে রাজাগোপাল ডিমোসাইড শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ হলো গণহারে মানুষের বসত বাড়ি ধ্বংস করে তাদের বাস্তুচ্যুত করা। তাদের মতে গাজায় বাড়িঘর ধ্বংস করাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের জাতি হত্যার অন্যতম উপাদান। অর্থাৎ একটা জাতিকে নিশ্চিহ্ন করতে হলে তার ঘর বাড়ি আগে গুড়ায় দাও, একদম নিশ্চিহ্ন করে দাও, তার মানে উচ্ছেদ করে দাও, তারপরে হত্যা করো। ঠিক সেটাই কিন্তু করছে। একদিকে তারা ঘর বাড়ি ধ্বংস করতেছে, অন্যদিকে হলো মানুষ হত্যা করতেছে। তার মানে এই প্রক্রিয়া যদি চলতে থাকে, চলতে চলতে এক পর্যায়ে একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যায়। ঠিক ওই জাতি নির্মূলের এক যুদ্ধ ছিল ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে। রাজাগোপাল বলেন, মানুষকে উচ্ছেদ করে একটি অঞ্চলকে বসবাসের অযোগ্য করে তোলা জাতি হত্যার মূল উপাদানগুলোর একটি। গাজা পুনর্গঠন শেষ হতে কয়েক প্রজন্ম লাগবে। আসলে এটা তো সোজা না। একটা নতুন অঞ্চল গড়ে তোলা যতটা সহজ, আর ধ্বংসযোগ্য করে ফেললে সেই ধ্বংসের উপরে নতুন নির্মাণ হওয়া অনেক অনেক কঠিন। ফলে কয়েক যুগ লাগতে পারে এই গাজা যদি আর যুদ্ধ যদি না হয় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। দর্শক।